দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী অলিউল রনি। অলিউল রনি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকি। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাইলস্টোন ট্র্যাজেডির কথা। এই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমাদের একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট আছে, সেটি করেছেন অলিউল রনি। সেটি জানতে চাই যে সেখানে মাইলস্টোন পরিবার এখন আদালতের দ্বারস্থ হয়েছেন এই মামলা নিয়ে। এই মামলার কি অবস্থা সেটি জানতে চাই। আরেকটি জিনিস আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, আজকে আমরা আলোচনায় আরেকটি ইস্যু আনতে চাই, সেটি হলো ডক্টর এই সাবেক যে উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, তাদেরকে অনেকেরই দেশ থেকে নিষেধাজ্ঞা আছেন। সেই বিষয়গুলো কি অবস্থা আছে একটু কথা বলতে চাই। অলিউল রনি, প্রথমে একটু জানতে চাই যে মাইলস্টোন ট্র্যাজেডি যেটি সবাইকে, সবার হৃদয়কে কাঁপিয়েছে, সেই পরিবারগুলো এখন মামলা নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেটার কি অবস্থা আছে? আপনি একটু তো ইনভেস্টিগেশন করেছেন, সেটার প্রেক্ষাপটটা জানতে চাচ্ছি। ধন্যবাদ সাখাওয়াত হোসেন। আসলে এই বিষয়টি কিন্তু আমরা সবাই আসলে জানি যে আসলে এটি কিন্তু সমগ্র বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে আসলে তাক লাগিয়ে দিয়েছিল এই ঘটনাটি। এবং সেই ঘটনায় আমরা জানি যে 28টি শিশুর পাশাপাশি 36 জন মারা গিয়েছিল। এবং সেই আসলে ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দেখুন, মামলাটা যেহেতু হয়নি, সেই ঘটনা আজকে 10 মাস অতিক্রম হয়ে গিয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে তখন কিন্তু যে সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু আসলে একটি আশ্বাস দিয়েছিল যে আসলে সকল ভুক্তভোগী যারা রয়েছেন তাদেরকে আসলে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং সেই তৎকালীন যে প্রেস সচিব ছিলেন মানে উপদেষ্টার, তিনিও কিন্তু বলেছিলেন আসলে যে 15 লাখ টাকা করে আসলে প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে, প্রতিটি পরিবারকে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে পরিবারগুলো, তারা কিন্তু যে কথাটি বলছেন যে তারা কিন্তু আসলে একটি পয়সাও আসলে ক্ষতিপূরণ হিসাবে পাননি। যখন তারা পাননি, তারা কিন্তু আসলে মামলা করতে যাননি, তারা আসলে একটি মামলার আবেদন করেছেন। এবং যে আবেদনে ছিল আসলে যে তারা আসলে একটি সঠিক তদন্ত চান এবং সেই সাথে একটি ন্যায় বিচার চান। কিন্তু হচ্ছে এই মামলাটি যখনই তারা আসলে আদালতে সিএমএম কোর্টের দ্বারস্থ হয়েছেন, তাদের কথা কিন্তু আসলে যে বিচারপতি রয়েছেন তিনি কিন্তু তাদের কথা শুনেছেন, অর্থাৎ যে ভুক্তভোগী পরিবারগুলো তাদের স্টেটমেন্ট সেটি কিন্তু আসলে আদালত নিয়েছেন। এবং আদালত নিয়ে কিন্তু অপেক্ষমান রেখেছিলেন তাদেরকে যে আসলে তিনি একটি আবেদনে সাড়া দিয়ে তিনি আসলে একটি নির্দেশনা দিবেন। আসলে পরক্ষণে দেখা গেল যে আসলে এই আবেদনটি আসলে খারিজ করে দিয়েন তিনি। এবং ভুক্তভোগী যে আইনজীবী তিনি আসলে আমাদেরকে যে বিষয়টি এখানে পরিষ্কার করেছেন, তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ তারা যখন শুরুতে আদালতে দ্বারস্থ হয়েছেন তখন কিন্তু আদালত তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আসলে তারা ক্ষতিপূরণ পাবেন। যদি ক্ষতিপূরণ নাও পান, সেক্ষেত্রে আসলে এই যে ভুক্তভোগী পরিবারগুলো আসলে ন্যায় বিচার কিংবা সুষ্ঠু যে তদন্ত, সেই বিষয়টির একটি আশ্বাস দিয়েছিল। এবং পরবর্তীতে এই আইনজীবী যেটি বলছেন যে আসলে সরকার, বর্তমান যে সরকার রয়েছেন, আসলে সেই ঊর্ধ্বতন মহল থেকে আসলে একটি নির্দেশনা এসেছে এবং সেই নির্দেশনা অনুযায়ী আসলে আবেদনটি খারিজ হয়েছে আর কি। আমরা যদি একটু তাকাই, আপনার যে 24-এর যে গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলনে যার যে সমস্ত ভিকটিম পরিবার আছে, আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার মাইলস্টোন ট্র্যাজেডির কথা দিয়েছিল, কথা রাখেনি। এরকম আমরা অভিযোগ পাই যে 24 গণ আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে এ দেশে এক ধরনের গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, সেটা হলো কিন্তু বাস্তবতা যেটা হলো যে সেই পরিবারগুলোরও একই ধরনের অভিযোগ রয়েছে। কিন্তু এই মাইলস্টোন পরিবার এটা কিন্তু যে আসলে এরকম কোনো এটার সাথে কিন্তু এরকম না যে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে এটার সাথে, যেমন অন্য ইস্যুগুলো থাকে। এই সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে বা এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? দেখুন, আমি আইনজীবীর সাথে আসলে যেটা এটি নিয়ে বিশেষ করেছি, আইনজীবীর সাথে কথা বলেছি এবং আইনজীবী যে বিষয়টি বলেছেন যে তারা আসলে তৎকালীন যে উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথেও যেমন কথা বলেছেন এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন দেশের জনাব তারেক রহমান, তার সাথেও আসলে এই ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এই আইনজীবী তাদের সাথে কথা বলেছেন। এবং তৎকালীন তিনি আসলে তখন সময়ে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি আসলে তাদেরকে আশ্বস্ত করেছিলেন, অর্থাৎ যে তিনি এটি একটি সুষ্ঠু ফয়সালা করবেন। যেহেতু আসলে এটি তারা এই সরকার ক্ষমতায় বসার পরেও যেহেতু একটি দীর্ঘ সময় চলে গিয়েছে, অলরেডি 2 থেকে 3 মাস চলে গিয়েছে, আসলে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু বলছেন যে আসলে তারা 2 থেকে 3 মাস অপেক্ষা করার পরে তারা কিন্তু সিএমএম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং হচ্ছে এই আইনজীবী যে কথাটি বলেছেন যে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেই কিন্তু আসলে একটি নির্দেশনা আসার পরে আসলে এই আবেদনটি খারিজ করে দিয়েছেন। কারণ হচ্ছে তারা মোটা দাগে যে অভিযোগগুলো এখানে নিয়ে এসেছিলেন, অর্থাৎ যে বিমানটি আসলে উড্ডয়ন করা হয়েছে সেটির অনুমতি আসলে যারা দিয়েছে তাদেরকে তারা দোষী করেছেন এখানে। এবং সেই সাথে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু আসলে অর্ধবেলা সুপ্রিম কোর্ট বসে এরপরে কিন্তু আসলে একটি শোক জারি করা হয় এবং সেখানে কিন্তু এক আইনজীবী একটি রিট করেছিলেন যে আসলে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না। এবং সেই রিটটি আসলে শুনানি হয়ে তারপর কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেকটি পরিবারকে 5 কোটি করে টাকা দেওয়ার কথা। আসলে সেটিও কিন্তু প্রতিশ্রুতি
রয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আইনজীবী বলছেন যে আসলে এই সব বিষয় নিয়ে ন্যায় বিচারের জন্যই তারা আসলে সিএমএম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সিএমএম কোর্ট যেহেতু আবেদনটি খারিজ করে দিয়েছেন, তারা আসলে এখানেই থেমে থাকবেন না, তারা আসলে এই বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যায়ে যাবেন এবং হাইকোর্টে যদি এটি ফয়সালা না হয় তাহলে হচ্ছে তারা অ্যাপিলেট ডিভিশনে যাবেন এবং সেখানে তারা শেষ পর্যন্ত আসলে এটি নিয়ে লড়ে যাবেন। আমি একটু জানতে চাই যে এই মামলায় কাদেরকে আসামি করা হয়েছিল? এই মামলার আবেদনে যেটা এই মামলার আবেদনে যাদেরকে আসামি করা হয়েছিল আপনি অবশ্যই মনে হয় জানেন যে আসলে 16 জনকে আসামি করা হয়েছে। তৎকালীন সময় যারা আসলে উপদেষ্টা পরিষদে ছিলেন, বিশেষ করে আমি যদি বলি যে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে যিনি আমাদের আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, এবং সেই সাথে পরিবেশ উপদেষ্টা যিনি ছিলেন সৈয়দা রেজওয়ানা চৌধুরী, এবং সেই সাথে আরো যারা বিশেষ করে বিমান বাহিনীর তৎকালীন প্রধান যিনি ছিলেন তাকে আসামি করা হয়েছে। যেমন আসামি করা হয়েছে রাজক কর্তৃপক্ষের যে চেয়ারম্যান ছিলেন তৎকালীন তাকে, এবং সেই সাথে আরো যাদেরকে আসামি করা হয়েছে তারা হচ্ছে মাইলস্টোন কলেজের উপদেষ্টা যিনি রয়েছেন এবং সেই সাথে অধ্যক্ষ যিনি ছিলেন। সর্বমোট মিলিয়ে আমরা 16 জনকে আসলে এই মামলায় তিনি আসামি করেছেন। এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই যে আইন বিশ্লেষকরা কি বলছেন এই বিষয়টা নিয়ে। শুরুতে আপনাকে আরেকটু বলে রাখি যে আসলে যখন মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে আবেদনটি, আসলে তখন কিন্তু বলা হয়েছিল যে ফৌজদারি যে দ্বন্দ্ববিধি সেখানে আসলে 203 ধারায় আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। তো আসলে যে আইনজীবী যিনি এই মামলার যিনি আইনজীবী তিনি কিন্তু বারবারই আমাদেরকে বলেছেন আসলে তারা যে আবেদনে আসলে যে বিষয়গুলো উল্লেখ করেছেন এখানে আসলে মামলা খারিজ করার মতো কোনো বিষয় ছিল না, এবং হচ্ছে যে উপরের একটি নির্দেশনায় আসলে এটি খারিজ করে দেওয়া হয়েছে। তো আমি হচ্ছে আইনজীবীদের সাথে আরো কথা বলেছি যারা সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী রয়েছেন, তারা কিন্তু একটি বিষয় আমাকে ক্লিয়ার করেছেন যে আসলে এখানে যে একটি মামলা হতে হলে সুনির্দিষ্ট যে তথ্য এবং উপত্যের দরকার হয়, আসলে এই মামলার বা তাদের আবেদনে আসলে এই তথ্য উপত্যগুলো ছিল না। তারা বারবারই একটি বিষয় বলেছেন আসলে যে আবেগ দিয়ে মামলা হয় না, অর্থাৎ আসলে শোক একটি বিষয় আর অভিযোগ আরেকটি বিষয়। তো দেখুন আসলে তারা যে বিষয়গুলো এখানে তুলে ধরেছেন তারা কিন্তু বারবারই বলেছেন যে আইনজ্ঞরা যে আসলে এটিকে একটি আমরা আবেদনটাকে এইভাবে বলতে পারি যে আসলে ন্যায় বিচারের জন্য তারা একটি আবেদন করতে পারেন প্রথমত, বা হয় সুষ্ঠু তদন্তের জন্য তারা আরেকটি আবেদন করতে পারেন, কিন্তু এখানে তারা কিন্তু করেছেন মামলার জন্য একটি আবেদন। সুতরাং তারা বারবারই আসলে বলেছেন যে আবেগ দিয়ে মামলা যেহেতু হয় না, আর মামলা হতে হলে একটি সুনির্দিষ্ট তথ্য এবং উপত্য দরকার, কারণ তৎকালীন যে উপদেষ্টা যিনি ছিলেন বা তার সরকারের যারা দায়িত্বে ছিলেন আসলে তারা তো আসলে বলে দেননি যে আসলে এরকম একটা ঘটনা ঘটবে, বা তারা তো আসলে এরকম এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না। সুতরাং হচ্ছে এখানে দাঁড়িয়ে তারা ভুক্তভোগী পরিবারগুলো এটাই আশা করতে পারে যে তৎকালীন আসলে এই যে বিমানটিকে উড্ডয়নের জন্য যারা অনুমতি দিয়েছেন সেটি একটি সঠিক তদন্ত করা উচিত। আসলে বিমানটি অবশ্যই কি ত্রুটিযুক্ত ছিল কিনা ছিল না, হঠাৎ করে হয়তো ত্রুটি হতে পারে বিমানে। তো এই বিষয়গুলো আসলে প্রত্যক্ষভাবে একটি সুষ্ঠু তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করা যেতে পারে এবং তারা আসলে এই তদন্তের আবেদন করতে পারেন। সুতরাং এখানে ফৌজদারি কার্যবিধিতে এই মামলাটি পড়ে না এবং এই আবেদনটিও পড়ে না। কিন্তু রাষ্ট্রের কি দায় নাই যে এরকম একটি আলোচিত ঘটনা ঘটলো, কেন পরিবারকে আদালতে যেতে হবে, কেন ভিকটিমকে তাকে বারবার যে ধর্ণা দিতে হবে তাদের ন্যায্য অধিকারের জন্য? এটার কি সরকার বা রাষ্ট্রের কোনো দায় নাই এই জায়গায়? দেখুন আসলে আমরা আসলে যেটা বলে থাকি নরমালি যে আসলে বাংলাদেশে এসে আসলে আইন নতুন করে প্রতিষ্ঠিত হয়, কারণ আমরা প্রত্যেকটি ঘটনার পরে আপনি যদি দেখেন সেই আসিয়া থেকে শুরু করে আদালতের বারান্দায় কিন্তু আসলে সবগুলো মামলায় গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোনো মামলাই আমরা শুরু পাইনি। বিশেষ করে আপনি যখন বলছিলেন যে জুলাই আন্দোলনের যে মামলাগুলো, আসলে আমরা কি দেখি দেখুন জুলাই আন্দোলনে যদি 10 জন আহত হয়ে থাকেন বা 10 জন নিহত হয়ে থাকেন তার মধ্যে 2 জন ভুক্তভোগী হয়তো বা কিছুটা হলেও তাদের ক্ষতিপূরণ পেয়েছেন, কিন্তু 8 জনই পাননি, তারা এখনো আদালতের দোরগোড়ায় আসলে দৌড়াচ্ছেন। তো সুতরাং এখানে দাঁড়িয়ে আসলে আপনি যেটি বলছেন রাষ্ট্রের অবশ্যই দায় রয়েছে, এবং সেই জায়গাটি থেকে ডক্টর ইউনূস কিন্তু আসলে এই ঘটনার পরে বলেছিলেন তার এসে একটি প্রেস কনফারেন্সে আসলে যে তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে আসলে ক্ষতিপূরণ দিবেন, এবং তারই ধারাবাহিকতায় তার যিনি প্রেস সচিব ছিলেন তিনি কিন্তু 15 লক্ষ টাকার একটি তৎকালীন ক্ষতিপূরণের কথা বলেছিলেন। আসলে সেটি কিন্তু প্রতিশ্রুতির মধ্যেই রয়েছে, এবং সেই প্রতিশ্রুতি কিন্তু বর্তমানে যিনি সরকারে রয়েছেন তারাও কিন্তু আসলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেননি। সুতরাং আমরা বলতে পারি যে আসলে সরকারের যেমন একটি দায় রয়েছে, সেই সাথে এই ঘটনার সাথে যে প্রতিষ্ঠানগুলো জড়িত, বিশেষ করে বিমান বাহিনীর কথা বলা হয়েছে, বিশেষ করে রাজকের কথা বলা হয়েছে, তাদেরও কিন্তু আসলে দায় কোনো অংশে কম নয়। কিন্তু আমরা যদি রাষ্ট্রীয় কোনো বড় ধরনের ঘটনা করে ইনসিডেন্ট করে সারা পৃথিবীতে দেখেছি যে এইটার যে প্রধান থাকে বিমান বাহিনী মন্ত্রী যারা থাকেন বা যারা এই প্রধান থাকেন তাদেরকে পদত্যাগ দেখছি, কিন্তু বাংলাদেশে এই কালচারটা আসলে নাই। আমরা আরেকটা ইস্যু একটু যেতে চাই যে আপনি যেন বলছিলেন প্রতিশ্রুতি রাখেনি এই সাবেক যে সরকার, অন্তর্বর্তী সরকার এর মন্ত্রীরা। এখন এই সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির তথ্যচিত্র আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে একটি রিট
হয়েছে যে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা, ডক্টর ইউনূস সহ তাদের যে উপদেষ্টা পরিষদের অনেকের, এই বিষয়টা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, অন্তর্বর্তী সরকার একটি দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছে দেশে, এবং তারা সবথেকে যে খাতে সবথেকে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন পর্যন্ত, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আসলে তারা স্বাস্থ্য খাতে, অর্থাৎ আসলে তিনি যে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন এটি নিয়ে কিন্তু তৎকালীন সময় অনেক আসলে লেখালেখি কথাবার্তা হয়েছে। আসলে সেটির আমরা এখন প্রমাণ দেখতে পাচ্ছি যে তার স্বাস্থ্য উপদেষ্টা যে পুরোপুরি ব্যর্থ ছিলেন। বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে 459 জন শিশু এখন পর্যন্ত কিন্তু হামে মারা গিয়েছেন। অর্থাৎ এই যে হামের যে টিকাকে সরকারি খাত থেকে বেসরকারি খাত নিয়ে যাওয়াকে আসলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, যে এই বিষয়ে আসলে কিন্তু আজকে একটি হাইকোর্টে রিট হয়েছে, অর্থাৎ কেন সরকারি খাত থেকে বেসরকারি খাতে হামের টিকাকে ট্রান্সফার করা হলো এই বিষয়। তো আসলে এখানে দাঁড়িয়ে যিনি এই আইনজীবী রিটটি করেছেন তিনি কিন্তু বারবারই বলছেন যে আসলে এই সরকার যে ব্যর্থ ছিল, অর্থাৎ তার কারণেই এই যে 459 জন শিশু মারা গেল। এবং সেই সাথে কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছে, অর্থাৎ এই সরকার যতদিন ক্ষমতায় ছিলেন ততদিনে যে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন আসলে সব কর্মকাণ্ডগুলোকে আসলে জবাবদিহিতার আওতায় আনার জন্য, অর্থাৎ তিনি যে ভালো কাজগুলো করেছেন, তিনি যে খারাপ কাজগুলো করেছেন, অর্থাৎ সব কাজগুলোকে আসলে জবাবদিহি করার জন্য যে প্রক্রিয়া করা দরকার তার জন্য একটি তিনি তদন্ত কমিশন গঠন করতে বলেছেন। এবং সেই সাথে এই তদন্ত কমিশনে যারা থাকবে তাদের কিন্তু বলছেন যে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন, সেই সাথে মন্ত্রী পরিষদ সচিব যিনি রয়েছেন, জনপ্রশাসন সচিব যিনি রয়েছেন এবং সেই সাথে স্বাস্থ্য সচিব যিনি রয়েছেন, তাদেরকে কিন্তু আসলে নিয়ে এসে একটি কমিটি গঠন করার কথা যেমন বলেছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় এখানে অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে আসলে যে এই সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদেরকে আসলে দেশ ত্যাগে, অর্থাৎ যতদিনে এই কমিটি গঠন করা না হচ্ছে, যতদিনে জবাবদিহিতার আওতায় না আনা হচ্ছে, ততদিন আসলে কেউ দেশ ত্যাগ করতে পারবেন না। এটি আসলে একটি রিট করা হয়েছে এবং এই রিটটির হয়তোবা শুনানি আগামীকালও হতে পারে কিংবা এর পরের দিনও হতে পারে। আপনি কিন্তু খেয়াল করে দেখেন যে গত অন্তর্বর্তী সরকার এই যে শিশু মৃত্যুর যদি আপনি যদি একটা হিসাব করেন যে মাইলস্টোন ট্র্যাজেডিতে কতজন শিশু মারা গেল, আবার এই যে ওনারা এই মৃত্যুর দায় কিন্তু আবার নতুন করে তৈরি হলো কি, এই যে হামে যে শিশুরা মারা যাচ্ছে এই দায়ও কিন্তু এই অন্তর্বর্তী সরকারের। আমরা শিশু মৃত্যুর কথা বলছিলাম যে এই দায় অবশ্যই সরকার এড়াতে পারে না। আপনি সেই সাথে আপনি একটু খেয়াল করে দেখবেন যে 24শে গণ অভ্যুত্থানের আন্দোলনের যারা আন্দোলনকে তাদের সরকার বলি আমরা, ডক্টর ইউনূসের সরকারকে, তারা কিন্তু আবু সাঈদের যে হত্যা যেটা নিয়ে এই সরকার ক্ষমতায় আসলো সেই হত্যার বিচারটিও ঠিক মতো করে যেতে পারেনি, বরং এই দায় চেপেছে এই যে বিএনপি সরকারের গাড়ে। এই সময়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে সাবেক যে ভিসি রংপুর বিশ্ববিদ্যালয়ের, তাকে মনে হয় আজকে কি গ্রেপ্তার করা হলো, এরকম কি একটা তথ্য আছে আপনার কাছে এই বিষয়টা নিয়ে? অবশ্যই, আসলে আপনি যথার্থই বলছিলেন যে আসলে জুলাই অভ্যুত্থানে যতগুলো মামলা হয়েছে কিংবা যতজন নিহত হয়েছেন তার মধ্যে আসলে প্রতীক হিসাবে যদি আমরা ধরি তাহলে আবু সাঈদ একজন, এবং তিনি কিন্তু আসলে জুলাই আন্দোলন সেখানে আসলে সর্বপ্রথম শহীদ হন এবং তিনি রংপুরে শহীদ হয়েছেন। এবং তারই ধারাবাহিকতা আসলে একটি ট্রাইব্যুনাল মামলা হয়, সেই মামলায় আসলে কিন্তু 28 জনকে আসামি করা হয় এবং তার মধ্যে অন্যতম আসামি হচ্ছেন এই যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদ। আসলে এই মামলায় যে 28 জনকে আসামি করা হয় তাদের মধ্যে কিন্তু আসলে এই মামলাটি সাজা অলরেডি হয়ে গিয়েছে। বিশেষ করে আপনার এখানে 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন এবং বাকি যারা আসামি রয়েছেন তাদের আসলে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তার মধ্যে এই যে ভিসি ওনার কিন্তু আসলে 10 বছরের একটি সাজা হয়েছে। বিশেষত নিয়ে 24-এর সেই 5 আগস্ট থেকে গতকালকে আগ পর্যন্ত আসলে পলাতক ছিলেন এবং গতকালকে তাকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারই ধারাবাহিকতায় আজ 12টা নাগাদ তাকে কিন্তু আসলে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং ট্রাইব্যুনাল নিয়ে আসার পরে আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু আসলে আবেদন করা হয়, অর্থাৎ তাকে যে মামলাটিতে সাজা হয়েছে সেই মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের জন্য। এবং ট্রাইব্যুনাল 2-এর যে বিচারক বিশেষ করে নজরুল ইসলাম মজুমদার তিনি কিন্তু আসলে আজকে সেই যে প্রসিকিউশন আবেদন করেন সেই আবেদনে সাড়া দিয়ে তাকে কিন্তু এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনাল কারাগারে প্রেরণের একটি নির্দেশ দেন। সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা বলতে পারি যে তিনি গতকালকে থেকে যে আটক হলেন, অর্থাৎ এই মামলায় তিনি যদি হাইকোর্টে যাবেন বা হচ্ছে আপিলেট ডিভিশনে যাবেন এটি তো আসলে পরবর্তী ধাপ, কিন্তু হচ্ছে গতকালকে যিনি আটক হয়েছেন অর্থাৎ আজ থেকে কিন্তু তার যে 10 বছর একটি সাজা রয়েছে সেই 10 বছরের একটি সাজার কাউন্টডাউন শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকে তার সাজা কাউন্টডাউন শুরু হয়েছে, অর্থাৎ তিনি 10 বছর কারাগারে থাকবেন যদি তিনি উচ্চ আদালত কিংবা অ্যাপিলেট ডিভিশনে গিয়ে তার সাজা মওকুফ করতে না পারেন। কিন্তু আমার এই প্রশ্নটা এই জায়গায় যে এই ধরেন ডক্টর ইউনূস কিন্তু তেমন কোনো বিচার করে যেতে পারেনি, ট্রাইব্যুনালে যে বিচার করেছেন ওখানে পুলিশদের আমরা কথা শুনেছি, এটা কি লোক দেখানো বিচার ছিল, আসলেই কি আসলে সঠিক বিচার করেছেন? আমরা যাদেরকে ধরতে দেখেছি যাদেরকে নানা সময়ে এইটা নিয়ে আপনাদের যেহেতু কোর্ট অঙ্গনে সব সময় থাকেন, কি বলে আইনজীবীরা, কি বলে বিশেষজ্ঞরা, কি বলে? দেখুন এই বিষয়টি নিয়ে যদি
আপনাকে বলি তাহলে কিন্তু শুরু থেকেই বলতে হবে আসলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি এটি কিন্তু বাংলাদেশে যে করা হয়েছিল সেটি কিন্তু করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আসলে শুরু থেকেই আসলে এখানে যখন মানবতা বিরোধী অপরাধের বিশেষ করে 24 জুলাইয়ের যে মামলাগুলো সেটিকে নিয়ে আসা হয়েছিল তখনই কিন্তু আসলে বিভিন্নভাবে কথা উঠছিল, বিশেষ করে দেশের মধ্যে যেমন কথা উঠেছিল, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বিভিন্নভাবে কথা উঠেছিল। কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু আইনটিকে আবার সংশোধন করা হয় এবং সংশোধন করার পর তৎকালীন যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তিনি কিন্তু আসলে বিভিন্ন মামলা নিয়ে আসলে কথা বলেছেন। তৎকালীন সময়ে আসলে আমরা যে বিষয়টি দেখেছি এবং তার পদত্যাগের পরে বিশেষ করে তাকে এখান থেকে যখন সরিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরো যে দুর্নীতিগ্রস্ত সেটি আসলে সামনে চলে আসে। বিশেষ করে আপনি জানবেন যে আসলে এই জুলাই আবু সাইদ যে হত্যার যে আসামি যারা, তাদেরকে আসলে এখানে কিন্তু যে পুলিশ সদস্য যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে অনেককে ছাড় দেওয়া হয়েছে এবং সেই সাথে আরেকটি যেটা যে আসলে যে এই মামলায় যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা, বিশেষ করে আপনাকে যদি আমি বলি যে পুলিশ কনস্টেবল যিনি সুজন চন্দ্র, আসলে তার যে পরিবারবর্গ তারা কিন্তু আসলে যে বিষয়টি নিয়ে এসেছেন অর্থাৎ যে একজন কনস্টেবলকে কিভাবে আসলে এই মামলার ফাঁসির আসামি করা হয়, সেক্ষেত্রে আসলে এখানে যারা ঊর্ধ্বতন আরো পুলিশের কর্মকর্তা অর্থাৎ যারা কমান্ডিং এ ছিল তাদেরকে কিন্তু ফাঁসির আসামি ফাঁসি দেওয়া হয়নি। তার মানে হলো কি এই যে আইনটা, এই যে বিচার প্রক্রিয়াটা ডক্টর ইউনূসের এই যে আমলে যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা বিতর্ক রয়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে যেরকম বিতর্ক আছে এবং আইন অঙ্গনে বিতর্ক আছে। এটা নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তী আরেকদিন কথা বলবো। কথা বলছিলাম যে আমরা নানা ইস্যু নিয়ে, এর মধ্যে অন্যতম ছিল যে আমরা চাই না যে কোনো শিশুরই মৃত্যু হোক, যেভাবেই হোক, সেটা মাইলস্টোন ট্র্যাজেডি হোক কিংবা হামে হোক, সেটার যে দায় যাদের আছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং আমরা আশা করি সে তাদের বিচারের আওতায় এনে সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করবে। সেই প্রত্যাশা রেখেই আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।